হ্যালো বন্ধুরা, আমি আয়েশা। আজ আমি যে গল্পটি এক্সপ্লেন করব, এটি শুধু রোমান্টিক কোনো গল্প না। গল্পটিতে রয়েছে সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন, ডার্ক রোম্যান্স, মাইন্ড গেম, আরও অনেক কিছু। চলো, আর কথা না বাড়িয়েই গল্পটির ফার্স্ট পার্ট শুরু করি। এটা দিনের খুবই বিপজ্জনক একটা সময়, কিন্তু ইয়ন সেটা নিয়ে একদমই চিন্তা করে না। সেই কারণেই সে এখানে এসে একটা গাছের যত্ন নিচ্ছে। সে গাছটা ছাঁটাই করে শেষ করেছে এবং এটাকে পুষ্টি ইনজেকশন দেওয়ার পর গাছটাকে আশ্বাস দেয় যে সব ঠিক হয়ে যাবে। এই পর্যায়ে কেউ ভাবতে পারে সে পাগল, কিন্তু তারপর সে গাছটাকে জিজ্ঞেস করে কেন পাহাড়ের মালিক এটাকে এবং অন্য গাছগুলোকে ছেড়ে দিয়েছে, যা তাকে আরও পাগল বলে মনে করায়। সে মালিকের গাছগুলোর প্রতি উদাসীনতা দেখে বিরক্ত হয় এবং বাড়ি যাওয়ার আগে আরও কয়েকটা গাছ চেক করার পরিকল্পনা করে। কাজটা অবশ্যই ভালো, কিন্তু আজকের রাতটা অস্বাভাবিকভাবে অনেক শান্ত মনে হচ্ছে। তবুও ইয়নের কাছে এই রাতটা অন্য সব রাতের মতোই, কারণ তার দিনটাও কেটেছে আগের দিনের মতো, কাজ আর ক্লায়েন্ট সামলাতে সামলাতে। এখন সে পরিত্যক্ত গাছগুলো পরীক্ষা করছে, জানে না যে এই পাহাড়েই একজন আহত মানুষ বাঁচার জন্য আকুতি করছে। সে একটা গর্তে পড়ে যেতে যাচ্ছে এবং বাঁচার জন্য তার পিছু নেওয়া লোকটাকে সব কিছু বলার প্রতিশ্রুতি দেয়। কিন্তু তার পিছু নেওয়া ব্যক্তি, যে স্পষ্টতই বিকৃত স্বভাবের, তাকে বাঁচার জন্য ভিক্ষা চাইতে দেখে উপহাস করে। এরপর সে তার শিকারকে বলে তার উচিত বাঁচার জন্য নয়, বরং দ্রুত শেষ হয়ে যাওয়ার জন্য প্রার্থনা করা, কারণ আসল খেলা তো এখনই শুরু হয়েছে। এই কথা বলার পর সে লোকটাকে গর্তের মধ্যে লাথি মেরে ফেলে দেয়। ঠিক তখনই ইয়ন ঘটনাস্থলের কাছে চলে আসে, যদিও এখনও কেউ তাকে দেখতে পায়নি। দূর থেকে সে ভয় নিয়ে তাকিয়ে থাকে, নিজেকেই জিজ্ঞেস করে সে কি দেখছে। শেষমেশ সে বুঝতে পারে এটা একটা খুনের ঘটনা, যা সঙ্গে সঙ্গে রিপোর্ট করা দরকার। তাই সে ধীরে ধীরে পিছিয়ে যেতে যেতে তার ওভারঅল থেকে ফোন বের করতে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সে একটা শুকনো ডালের উপর পা দেয়, যা সঙ্গে সঙ্গে ভেঙে যায় এবং সেই বিকৃত মানুষটির দৃষ্টি আকর্ষণ করে, যে তখন শিকারটাকে লুকানোর কাজ করছিল। লোকটা থেমে যেতেই ইয়নের মুখে ঠান্ডা ঘাম ঝরতে শুরু করে। সে আশা করে যে তাকে ধরা পড়েনি, কিন্তু হঠাৎ দেখে সেখানে আরেকটা লাশ পড়ে আছে, যা দেখে সে নিশ্চিত হয় যে লোকটা একজন পেশাদার খুনি। ইয়ন বুঝতে পারে না লোকটা তাকে দেখেছে কিনা, তাই সে ভাবে নড়বে কিনা, কারণ সে জানে নড়লেই ধরা পড়ে যাবে। এই মুহূর্তে সে একদম দিশেহারা। কিন্তু ঠিক তখনই লোকটা তাকে দেখে ফেলে, ফলে সে আরও বিপদে পড়ে যায়। মুখে যেহেতু ইয়ান বুঝতে পারছে না লোকটা তাকে খেয়াল করেছে কিনা, সে ভাবতে থাকে নড়বে কিনা, কারণ সে ভালো করেই জানে নড়লেই ধরা পড়ে যাবে। এই মুহূর্তে সে কি করবে বুঝে উঠতে পারছে না। ঠিক তখনই ওই বিকৃত লোকটা তাকে দেখে ফেলে, ফলে সে আরও বিপদে পড়ে যায়। মুখে এক শয়তানি হাসি নিয়ে লোকটা ইয়ানকে জিজ্ঞেস করে সে কি এখনও পালানোর পরিকল্পনা করছে না। পালাও! এই কথাটাই ইয়ানের জন্য যথেষ্ট ছিল, আর সে যত দ্রুত সম্ভব দৌড়ে পালাতে শুরু করে। লোকটা তখনও সেই ভয়ঙ্কর হাসি নিয়ে দাঁড়িয়ে থাকে, তাকে একটু এগিয়ে যাওয়ার সুযোগ দিয়ে তারপর তার পিছু নেয়। ইয়ান অন্ধকার, ঝোপঝাড়ে ভরা পাহাড়ি পথে দৌড়াতে দৌড়াতে পুলিশের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় এবং পুরো ঘটনা জানা। কিন্তু পুলিশ ইয়ানের বিপদের দিকে মনোযোগ না দিয়ে বেশি চিন্তা করে সে আসলেই একজন মানুষকে কবর দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত কিনা। ইয়ান যখন নিশ্চিত করে যে সে যা দেখেছে তা সত্যি, তখন তারা তার পরিচয় জানতে চায়। নিজের নাম বলার পর সে কাকুতিমিনতি করে যেন তারা দ্রুত আসে, তার শেষ হওয়ার আগেই। ফোনের উপারের অফিসার তাকে আশ্বাস দেয় যে পুলিশ তার লোকেশনে রওনা দিয়েছে, তবে সতর্ক করে দেয় যদি এটা মজা হয়ে থাকে তাহলে তাকে জরিমানা করা হবে। ইয়ান রাজি হয় এবং বারবার বলে দ্রুত আসতে, ঠিক তখনই সে খেয়াল করে কিছু সুতা তার গলার দিকে আসছে। সেগুলো যখন তার গলায় লেগে যায়, তখন সে পুরোপুরি ওই বিকৃত লোকটার দয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ে। লোকটা ব্যঙ্গ করে বলে সে তার চেইনসো ফেলে গেছে। তারপর ঠাট্টা করে বলে জিনিসপত্রের একটু যত্ন নেওয়া উচিত, এবং সেটি তার হাতে তুলে দেয়া। ইয়ান তখন ভাবতে থাকে, এটাই কি তার শেষ? সারা জীবন সে শান্তভাবে কাটিয়েছে, কোনো ঝামেলা ছাড়াই, আর এখন যখন সে তার স্বপ্নের জীবনের কাছাকাছি, ঠিক তখনই সে একজন খুনির হাতে মারা যাবে। বাঁচার দৃঢ় ইচ্ছা তার ভেতরে আগুন জ্বালিয়ে দেয়। সে চেইনসোটা নিয়ে লোকটার দিকে জোরে আঘাত করে। উপরে তাকিয়ে সে অবাক হয়ে দেখে লোকটা এখনও ঠিক আছে, শুধু মুখে সামান্য আঘাত আর চোখে এক ধরনের ভয়ের ছাপ। ইয়ান সেটা বুঝতে পারে না। ঠিক তখনই যাকে কবর দেওয়া হচ্ছিল সেই দ্বিতীয় লোকটি পিছন থেকে এসে বিকৃত লোকটার মাথায় আঘাত করে। ইয়ান হতবাক হয়ে সব কিছু দেখে।
লোকটা প্রতিরোধ করার চেষ্টা করে কিন্তু শেষমেশ অচেতন হয়ে পড়ে যায়। যখন ইয়ান এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। আতঙ্কে জমে গিয়ে সে তাকিয়ে থাকে যখন ওই বিকৃত লোকটা প্রতিরোধ করার চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে পড়ে। লোকটি সত্যিই পড়ে গেছে নিশ্চিত হওয়ার পর যে মানুষটা তাকে আঘাত করেছিল সে পাথরটা ফেলে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ইয়ান সেখানেই দাঁড়িয়ে থাকে, মাটিতে লুটিয়ে পড়া লোকটার দিকে তাকিয়ে আতঙ্কে কাঁপতে থাকে। আর ঠিক এই কারণেই ভবিষ্যতে এই মানুষটিই হয়ে উঠবে তার গোপন রোগী। একজন ভেজিটেটিভ পেশেন্ট যে টানা 2 বছর বিছানায় পড়ে থাকবে। এখনও সেই ঘটনার 2 বছর পরেও সে কোমাতেই আছে। আর ইয়ানই তার দেখভাল করছে। এদিকে ইয়ান আবার নিজের কিট্রি ডক্টর জীবনে ফিরে গেছে। ঠিক তখনই একটি গাছ পরীক্ষা করে সে আবিষ্কার করে গাছটি যেন কোষ্ঠকাঠিন্যে ভুগছে। এই কথা শুনে স্কুলের প্রিন্সিপাল একেবারে হতভম্ব। তিনি পরিষ্কার ব্যাখ্যা চান। তখন ইয়ান শান্তভাবে বলে গাছটার পায়খানার সমস্যা হয়েছে। সে আরও বোঝায় গাছ হোক বা মানুষ, বর্জ্য নির্গমন এক্সক্রেশন খুবই গুরুত্বপূর্ণ। এই ধারণাকেই সে বলে হেলদি বাওয়েল মুভমেন্ট থিওরি। কিন্তু প্রিন্সিপাল কিছুই বুঝতে পারেন না। বিরক্ত হয়ে তিনি জোরে চিৎকার করে আরও পরিষ্কার ব্যাখ্যা দাবি করেন, যার ফলে আশেপাশের কয়েকজন শিশু ভয়ে চমকে ওঠে। বাচ্চাদের প্রতিক্রিয়া দেখে তিনি আবার নিজেকে সামলে নেন, শান্ত কণ্ঠে ইয়ানের কাছে গাছটা বাঁচানোর অনুরোধ করেন। তিনি জানান এই গাছটি স্কুলের অফিসিয়াল ট্রি কে এবং শিশুদের সবুজের প্রতীক। ইয়ান আত্মবিশ্বাসের সাথে বলে, এটা ঠিক করা তার জন্য কঠিন কিছু না। তার মতে সমস্যা খুব সিম্পল। যেমন মানুষের শরীরে পুষ্টি ঢোকে কিন্তু ঠিকমতো বের হতে না পারলে সমস্যা হয়, গাছের ক্ষেত্রেও ঠিক তেমনি হচ্ছে। কিন্তু ইয়ান যা জানে না তা হল এই প্রিন্সিপালের ভেতরে লুকিয়ে আছে এক ধূর্ত মানুষ। সে ইয়ানকে বোকা মনে করে আর সেই সুযোগটাই নিতে চায়। তার পরিকল্পনা ইয়ানকে দিয়ে গাছগুলো ঠিক করিয়ে আবার নষ্ট করে ফেলা, যাতে সে টাকা ফেরত চাইতে পারে, এমনকি ক্ষতিপূরণের মামলা পর্যন্ত করতে পারে। ইয়ানের কথা সে একদমই মন দিয়ে শুনছে না, ভেতরে ভেতরে কুটিল হাসি হাসছে, যেন সব কিছু তার মুঠো। ঠিক তখনই ইয়ান তাকে ডেকে বলে, আপনি কিছু লুকাচ্ছেন গিউ। এই কথায় প্রিন্সিপাল একটু অস্বস্তিতে পড়ে যায়। হঠাৎ তার এই ভাবনার মধ্যে ফোন আসে। ফোন ধরতেই সে বুঝতে পারে ওটা তার বস। তার বস সতর্ক করে দেয় 5 মিনিটের মধ্যে না এলে সে 2য় তলার একটা দরজা ভেঙে ফেলবে। এই কথা শুনে ইয়ান তাড়াতাড়ি গাড়ির গতি বাড়ায় এবং বসকে বোঝানোর চেষ্টা করে। তার বস বলে সে এই কাজটা করছে কারণ ওই রুম থেকে অদ্ভুত শব্দ সে বস রেগে গিয়ে জানতে চায় এতদিন একসাথে কাজ করার পরও ইয়ান কেন তাকে বিশ্বাস করে না। বস মজা করে বলে রুমে যদি সোনার বারো থাকে আমি চুরি করব না গি। কিন্তু সত্যিটা তার ধারণার থেকেও অনেক ভয়ঙ্কর। ইয়ান মনে মনে ভাবে ইস, কেউ যদি এই সমস্যাটাই তার কাছ থেকে চুরি করে নিয়ে যেত। কিন্তু বসকে নিরাপদ রাখার জন্য সে নিজের মিথ্যাটা ধরে রাখে, রুমটা খালি। যেদি বস বলে আমি অন্তত ওই খালি রুমের বাতাসটা নিতে চাই। ইয়ান সঙ্গে সঙ্গে বলে ওটা ঠিক হবে না, রুমে বাতাস ঢোকে না, স্বাস্থ্যকর নয় গে। সে যেভাবেই হোক কাউকে ওই রুমে ঢুকতে দেবে না, ইভেন যদি সবাই তাকে মিথ্যাবাদী ভাবে। কারণ কেউ যদি ওই দরজার ভেতরে ঢুকে পড়ে তার জীবন একেবারে শেষ হয়ে যাবে। কেন? কারণ সেই রুমের সাথে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর নাম, কুয়ান গিজোক। সে হল সেই বিকৃত লোকটার বড় ভাই যার সাথে ইয়ানের দেখা হয়েছিল সেই ঘটনার দিন। 2 বছর আগের সেই দিন। ইয়ান হঠাৎ ঘুম থেকে উঠে দেখে সে বন্দী। সামনে বসে আছে এক অচেনা লোক, শান্ত ঠান্ডা কিন্তু ভীষণ অস্বস্তিকর। প্রথমে ইয়ান বুঝতে পারে না লোকটা কে। তার শেষ মনে পড়া স্মৃতি, পাহাড়ে সেই ভয়ঙ্কর ঘটনা। চারপাশে তাকিয়ে হঠাৎ সে বুঝতে পারে সে একটা কসাইখানায় অ্যাবাটোর। চারদিকে মাংস কাটা হচ্ছে, রক্তের গন্ধে বাতাস ভারী। এই দৃশ্য দেখে ইয়ান ভয় পেয়ে যায়। লোকটা কুয়ান চুপচাপ বসে থাকে। কিন্তু ইয়ানের ভয় বাড়তে দেখে সে ঠান্ডা গলায় জিজ্ঞেস করে তুমি এটা কেন করলে? ইয়ান ভয় আর বিভ্রান্তিতে কিছুই বুঝতে পারে না। তখন কুয়ান পরিষ্কার করে বলে যাকে তুমি মারার চেষ্টা করেছিলে সে আমার ছোট ভাই। এটা শুনে ইয়ানের বুক কেঁপে ওঠে। সে বুঝতে পারে দুজনই স্বাভাবিক না, দুজনই ভয়ঙ্কর। তবুও সে চুপ থাকে না।
সাহস করে বলে, আপনি ভুল বুঝছেন। আমি শুধু নিজের বাঁচার জন্য লড়েছি। শেষ আঘাতটাও আমি দিইনি। সে সব খুলে বলে, কিভাবে তার ভাই মানুষ হত্যা করছিল আর একজনকে কবর দিচ্ছিল। কিন্তু কুয়ান একদমই অবাক হয় না। সে ঠান্ডাভাবে বলে, একজনকে কবর দিচ্ছিল, তাতে কি হয়েছে? এই কথা শুনে ইয়ান বুঝে যায় সে যতটা ভেবেছিল তার চেয়েও বড় বিপদে আছে। মৃত্যুর সামনে দাঁড়িয়ে ইয়ান। কুয়ান আবার জিজ্ঞেস করে, তুমি আমার ভাইকে কেমন মনে করো? এই প্রশ্নের উত্তর ইয়ানের কাছে নেই। সে বুঝতে পারে এই মানুষটা সাধারণ বুদ্ধি দিও। ইয়ান বুঝতে পারে এখন আর চুপ থাকলে চলবে না। তাই সে আরও বেশি করে অনুরোধ করতে শুরু করে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি আপনার ভাইকে আঘাত করিনি। আমি শুধু গাছের যত্ন নিতে পাহাড়ে গিয়েছিলাম। আমি নির্দোষ গু। সে বারবার একই কথা বলতে থাকে। কারণ সে বুঝে গেছে এভাবে চলতে থাকলে তার জীবন শেষ হয়ে যাবে। নিজেকে বাঁচানোর জন্য সে শেষ পর্যন্ত সত্যিটা বলে দেয়া। সে জানায় যাকে কবর দেওয়া হচ্ছিল সেই লোকটাই পেছন থেকে পাথর দিয়ে আঘাত করেছিল। আর সে নিজেও চেইনসো দিয়ে আঘাত করেছিল, কিন্তু সেটা শুধু আত্মরক্ষার জন্য। কিন্তু কুয়ান তার কথা বিশ্বাস করে না। সে ঠান্ডা গলায় বলে, আমার ভাইয়ের শ্রবণশক্তি খুব তীক্ষ্ণ। সে এতটা অসচেতন না যে কেউ পেছন থেকে এসে আঘাত করবে আর সে টেরই পাবে না গু। এই কথা শুনে ইয়ানের ভয় আরও বেড়ে যায়। সে বুঝতে পারে যেভাবেই হোক তাকে এখান থেকে বের হতে হবে। কিন্তু কিভাবে? ঠিক তখনই হঠাৎ কুয়ান তার নাম ধরে ডাকে, ইয়ানগ। সে বলে, আসলে কি হয়েছে সেটা আমার দরকার নেই। চাইলে তোমাকেই আসল অপরাধী বানাতে পারি উ। ইয়ানের বুক কেঁপে ওঠে। কুয়ান আবার বলে, তবে যেহেতু তুমি আমার ভাইকে ওই অবস্থায় দেখেছ, তোমাকেই এর দাম দিতে হবে গু। ইয়ান তখনও পুরোটা বুঝতে পারে না। কিন্তু তার মাথায় ভেসে ওঠে চেইনসো দিয়ে আঘাত করার পর লোকটার মুখের সেই অদ্ভুত ভয়ের ছাপ। আর তখনই সে বুঝতে পারে কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে। অদ্ভুত চুক্তি। কুয়ানের কথা শুনে মনে হচ্ছিল ইয়ান হয়তো বাঁচবে না। কিন্তু হঠাৎ সে একটি প্রস্তাব দেয়া। সে বলে, তুমি যদি একটু বুদ্ধি করে কাজ করো, তাহলে তোমাকে কিছু হবে না গি। ইয়ান অবাক হয়ে জানতে চায় কি করতে হবে। কুয়ান তাকে একটি কাগজ দেয়, একটা চুক্তিপত্র। তার লোকজন ইয়ানের হাত খুলে দেয় যাতে সে সাইন করতে পারে। ইয়ানের সময় ছিল না পুরোটা পড়ার। তাই কুয়ান নিজেই বুঝিয়ে দেয়া। তাকে তার ভাইয়ের যত্ন নিতে হবে যতদিন না আসল অপরাধী ধরা পড়ে। তার ভাই যেন হোয়াইট ডোমখে নামের জায়গা থেকে বের হতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে তাকে বেঁধেও রাখতে পারবে। এই সব কিছু ঘটেছিল আজ থেকে ঠিক 2 বছর আগে। বর্তমান সময় এখন রাত। ইয়ান চুপচাপ সেই লোকটাকে দেখতে যায়। সে দেখে লোকটা এখনও ঘুমিয়ে আছে, একদম গাছের মতো নিশ্চুপ। এই 2 বছরে সে শুধু একটা জিনিসই জানে, লোকটার নাম জুয়ান চিউ। ঘটনার পরের দিনই পুরো ক্রাইম সিন পরিষ্কার করে ফেলা হয়েছিল। তাই আসলে কি ঘটেছিল তা জানত শুধু ইয়ান আর গিজিও। এই কারণেই পুলিশ উল্টো ইয়ানকেই মিথ্যা রিপোর্ট করার অভিযোগে জরিমানা করে। চুক্তিতে সাইন করার পর জেন চোখের পলকে বাড়ির 2য় তলা তৈরি হয়ে যায়। সব সময় মেডিকেল স্টাফ প্রস্তুত থাকে লোকটার দেখাশোনার জন্য। সবকিছুই অবাক করার মতো। কিন্তু সবচেয়ে বেশি যেটা ইয়ানকে চমকে দেয় সেটা হলো ধনী মানুষের ক্ষমতা আর প্রভাব। গিজিও বলেছিল চাইলেই সে ইয়ানকে নিখুঁত অপরাধী বানিয়ে দিতে পারে। তখন সেটা অতিরঞ্জন মনে হলেও এখন ইয়ান বুঝে গেছে ওটা একদম সত্যি। বাধ্য হয়ে বেঁচে থাকা এখন ইয়ানের একটাই দায়িত্ব, কে নিরাপদে রাখা যতদিন না আসল অপরাধী ধরা পড়ে। কিন্তু সে জানে এটা মোটেও সহজ না। তাই সে প্রতিদিন চুপচাপ একটা প্রার্থনা করে, সে যেন কখনো না জাগে কারণ সে যদি ঘুমিয়েই থাকে তাহলে ইয়ান শান্তিতে নিজের জীবন চালিয়ে যেতে পারবে। এটাই তার প্রতিদিনের প্রার্থনা। কিন্তু সব প্রার্থনা পূরণ হয় না। একদিন হঠাৎ সে দেখে ওর আঙুল নড়ছে। আর তখনই সে বুঝে যায় তার শান্ত দিনগুলো শেষ হতে চলেছে। নতুন ঝামেলা। পরের দিন ইয়ান নিজের কাজে ব্যস্ত থাকতেই তার বস ফোন করে। বস বলে, একটা ছেলেকে দেখে আসো, সে সো ল্যান্ডস্কেপিং কোম্পানির ছেলে গু।
ইয়ান একটু তাকিয়ে আবার নিজের কাজে মন দেয়। হালকা মজা করে বলে, আপনার নতুন প্রেমিক তো আপনার নাতির বয়সী। কিন্তু বস তাকে চমকে দিয়ে বলে, সে আমার জন্য না, তোমার জন্য। ইয়ান থমকে যায়। বস জানা, ছেলেটা বিয়ের জন্য কোরিয়ায় এসেছে। লুকানো উদ্দেশ্য। ইয়ান বুঝতে পারে না, এতে তাদের লাভ কি? তখন বস আসল কথা বলে, তাদের হাসপাতালের টাকা দরকার। কারণ ডোঙ্গো হাসপাতাল তাদের বেশিরভাগ ক্লায়েন্ট নিয়ে নিয়েছে। এখন তারা টিকে আছে শুধু আশেপাশের বাড়ি আর কমিউনিটি সেন্টারের কাজ দিয়ে। ওই হাসপাতালের লোকজন ব্যবসায় অনেক চতুর, যা ইয়ানকে চিন্তায় ফেলে দেয়। সে মনে করে, ডোঙ্গো হাসপাতাল হঠাৎ করেই বড় 5 তলা বিল্ডিং নিয়ে এসে সব দখল করে নিয়েছে। তবে ইয়ান জানে, ওদের কিছু গোপন রহস্য আছে, যা হয়তো পরে সামনে আসবে। বসের প্ল্যান এখন বসের মতে। এই ছেলের সাথে ইয়ানকে জড়ানো মানে তাদের হারানো সুযোগ আবার ফিরে পাওয়া। এমনকি বুড। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, তোমার মতামত কমেন্টে জানাও, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও।